নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেশ অদ্ভুত আর কৌতূহল জাগানোর মতো। হিন্দু শাস্ত্রে একটা বিশ্বাস আছে মৃত্যুর সময় আর তার জ্যোতিষশাস্ত্রীয় প্রভাব নিয়ে। আজ আমরা কিছু উৎসের গভীরে যাব, যেগুলো থেকে বোঝার চেষ্টা করব কিভাবে মৃত্যুর দিন, তিথি বা নক্ষত্রের ওপর ভিত্তি করে কিছু বিশেষ দোষ গণনা করা হয়। একদম। আর এই বিশ্বাস অনুযায়ী মৃত্যু কিন্তু শুধু একটা ঘটনার শেষ নয়। তাই হ্যাঁ, এর প্রভাব নাকি মৃত ব্যক্তির পরিবার বা বংশের ওপরও পড়তে পারে। আচ্ছা, তো আজকের আলোচনাটা আমরা ধাপে ধাপে এগোবো। প্রথমে দেখব এর ভিত্তিটা কি, তারপর বিভিন্ন দোষ, আর শেষে এর প্রতিকার নিয়েও কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, এই যে পুরো হিসেবটা, এর গোড়াটা কোথায়? উৎসগুলো থেকে যা মনে হচ্ছে এর পেছনে একটা সংখ্যাভিত্তিক কাঠামো বা স্কোরিং সিস্টেম আছে, তাই না? একদম ঠিক ধরেছেন। পুরো ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে তিনটে জ্যোতিষশাস্ত্রীয় এককের ওপর, আর প্রত্যেকটির একটা নির্দিষ্ট মান আছে। মান মানে পয়েন্টের মতো? হ্যাঁ, বলতে পারেন। উৎসগুলো বলছে একটি বার বা সপ্তাহের দিনের মান হলো 1, আচ্ছা, একটি তিথি বা চান্দ্র দিবসের মানও হলো 1, আর একটি নক্ষত্র বা আকাশে চন্দ্রের অবস্থানের মান হলো 2। 1 মিনিট, এখানে আমার একটা প্রশ্ন আছে। বার আর তিথির মান 1 কিন্তু নক্ষত্রের মান 2 কেন? খুব ভালো প্রশ্ন। মানে নক্ষত্রকে কি দ্বিগুণ প্রভাবশালী বলে মনে করা হয়? হ্যাঁ, এই গণনা পদ্ধতিতে নক্ষত্রকে দ্বিগুণ শক্তিশালী ধরা হয়, কারণ জ্যোতিষশাস্ত্রে নক্ষত্রকে ব্যক্তির ভাগ্য বা নিয়তির সঙ্গে সবচেয়ে গভীরভাবে জড়িত বলে মনে করা হয়। ও আচ্ছা। বার বা তিথি তো সময়ের চলমান একক, কিন্তু নক্ষত্রকে জন্ম বা মৃত্যুর মুহূর্তের একটা স্থায়ী ভাগ্যচিহ্ন হিসাবে দেখা হয়, তাই এর প্রভাবও বেশি, মানও দ্বিগুণ। দারুণ। তাহলে এই স্কোরিং সিস্টেম অনুযায়ী সবচেয়ে সহজ বা বেসিক লেভেলের দোষ কোনটা? সেটাকে বলা হয় একপাদ দোষ, যার মোট স্কোর হলো 1। উৎসগুলো বলছে শনি, রবি এবং মঙ্গলবার, এই তিনটি বার মৃত্যুর জন্য অশুভ। একইভাবে 15টা তিথির মধ্যে দ্বিতীয়া, সপ্তমী এবং দ্বাদশী, এই তিনটি তিথিকেও অশুভ ধরা হয়। যদি এই নির্দিষ্ট বারগুলোর কোনো একটিতে অথবা নির্দিষ্ট তিথিগুলোর কোনো একটিতে কারোর মৃত্যু হয়, তাহলে তার স্কোর হয় 1, আর একেই বলা হয় একপাদ দোষ। আচ্ছা, এই যে নির্দিষ্ট কিছু বার, শনি, রবি, মঙ্গলবার, এগুলো অশুভ বলার পেছনে কি কোনো সাধারণ ধারণা আছে? মানে শনি গ্রহকে তো প্রায়শই কষ্ট বা বাধার প্রতীক হিসেবে দেখা হয়, এখানেও কি ব্যাপারটা তেমনই? ঠিক ধরেছেন। পৌরাণিক এবং জ্যোতিষশাস্ত্রীয় ব্যাখ্যায় শনি, রবি আর মঙ্গল, এই তিনটি গ্রহকে ক্রূর বা উগ্র স্বভাবের গ্রহ হিসেবে দেখা হয়। ক্রূর গ্রহ? হ্যাঁ, এদের প্রভাবকে বেশ কঠোর বলে মনে করা হয়। সম্ভবত সেই বিশ্বাস থেকেই এসেছে যে এই গ্রহদের দিনে মৃত্যু হলে তার প্রভাব কিছুটা কঠিন হতে পারে। বাহ, তাহলে তো ব্যাপারটা একটা বিল্ডিং ব্লকের মতো। একটা অশুভ বার আর একটা তিথি মিলে যদি দ্বিপাদ হতে পারে, তাহলে এর সাথে একটা নক্ষত্র জুড়ে গেলে কি হবে? মানে লেভেল 2তে কি আছে? হ্যাঁ, আপনার অ্যানালগটা একদম ঠিক। লেভেল 2 হলো দ্বিপাদ দোষ, যার স্কোর 2। দেখুন, এটা দুটো ভিন্ন উপায়ে হতে পারে। প্রথমটা বেশ সরাসরি। মোট 27টা নক্ষত্রের মধ্যে 6টাকে কৃত্তিকা, পুনর্বসু, উত্তর ফাল্গুনী, বিশাখা, উত্তরাষাঢ়া এবং পূর্ব ভাদ্রপদ মৃত্যুর জন্য অশুভ বলে ধরা হয়। আচ্ছা, যেহেতু একটা অশুভ নক্ষত্রের মানই হলো 2, তাই এগুলোর কোনো একটাই মৃত্যু হলে সরাসরি দ্বিপাদ দোষ হয়ে যায়। আর দ্বিতীয় উপায়টা নিশ্চয়ই 1 আর 1 যোগ করে? ঠিক তাই। যদি কারোর মৃত্যু এমন দিনে হয় যেখানে অশুভ বার, যার স্কোর 1, এবং অশুভ তিথি, যার স্কোরও 1, দুটোই একসাথে পড়েছে, তাহলে 1 আর 1 যোগ করে মোট স্কোর হয় 2, সেটাও দ্বিপাদ দোষ। বোঝা গেল। সুতরাং হয় একটা শক্তিশালী অশুভ নক্ষত্র একাই এটা করতে পারে, অথবা একটা অশুভ বার আর একটা অশুভ তিথি মিলে এই দোষ তৈরি করতে পারে। পরিষ্কার। তাহলে এই হিসেবে 3 স্কোর করাও সম্ভব। সেটাই কি ত্রিপাদ দোষ? একদম। ত্রিপাদ দোষের স্কোর হলো 3। এটাও দুটো কম্বিনেশনে হতে পারে। যেমন যদি অশুভ বারে মানে স্কোর 1 মৃত্যু হয় এবং সেই সময় আকাশে অশুভ নক্ষত্র থাকে যার স্কোর 2, তাহলে মোট স্কোর হয় 3। ঠিক 1 যোগ 2 সমান 3।
একইভাবে যদি অশুভ তিথি যার স্কোর 1 আর অশুভ নক্ষত্র যার স্কোর 2 এর সংযোগে মৃত্যু হয় তাহলেও মোট স্কোর 3 হয়। তাহলে তো এই গণনার একটা সর্বোচ্চ স্তরও থাকার কথা, অবশ্যই। যখন 3টে অশুভ শক্তি একসাথে কাজ করে। হ্যাঁ, এই গণনার সর্বোচ্চ স্তরকে বলা হয় পুষ্কর দোষ। যখন অশুভ বার স্কোর 1, অশুভ তিথি স্কোর 1 এবং অশুভ নক্ষত্র স্কোর 2 এই 3টি একত্রিত হয়, তখন সম্মিলিত স্কোর দাঁড়ায় 4। একদম। এই সর্বোচ্চ অশুভ সংযোগকেই পুষ্কর দোষ বলা হয়। বেশ, এই যে এত হিসেব, একপাদ, দ্বিপাদ, ত্রিপাদ, পুষ্কর, এগুলোর আসল মানেটা কি? শাস্ত্রমতে এই দোষগুলোর ফল কি হতে পারে? এখানেই বিষয়টা আরও গভীর হচ্ছে। প্রতিটি দোষের উৎসের সঙ্গে নির্দিষ্ট ধরনের ক্ষতির কথা বলা আছে। যেমন যদি শুধু বারের কারণে দোষ হয় তাহলে তার ফল শস্যনাশ বা ফসলের ক্ষতি। যদি তিথির দোষ হয় তাহলে গোধননাশ বা গবাদি পশুর ক্ষতি। আর যদি নক্ষত্রের দোষ হয় তাহলে তার ফল গোত্রনাশ বা বংশের ক্ষতি। 1 মিনিট, গোত্রনাশ, বংশের ক্ষতি, এটা তো বেশ ভয়ের কথা। শস্য বা গবাদি পশুর ক্ষতির চেয়ে এটাকে কেন এতটা গুরুত্বপূর্ণ মনে করা হতো? এর পেছনে কি বংশ বা উত্তরাধিকার রক্ষার কোনো গভীর সামাজিক চাপ কাজ করত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। প্রাচীন সমাজে বংশ রক্ষা করাটা ছিল আক্ষরিক অর্থেই অস্তিত্ব রক্ষার সমার্থক। তাই তো। জমি, ঐতিহ্য, সামাজিক মর্যাদা সবকিছুই বংশের সঙ্গে জড়িত ছিল। তাই জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাসেও এর প্রতিফলন দেখা যায়। আর নক্ষত্রের দোষটাই? হ্যাঁ, আর যেহেতু নক্ষত্রত্রে ভাগ্য বা বিধির সঙ্গে সবচেয়ে নিবিড়ভাবে যুক্ত বলে মনে করা হতো, তাই এর দোষকে সরাসরি বংশের মূল শিকড়ে আঘাত হিসেবে দেখা হতো। এটা ছিল সবচেয়ে ভয়ের বিষয়। পুষ্কর দোষ নামটা শুনেই তো বেশ ভারী লাগছে, কারণ এতে তো 3টে দোষই একসাথে আসছে। ঠিক। তার মানে কি এর ফল সবসময়ই সবচেয়ে খারাপ? বংশ, ফসল, পশু সবার উপরই কি এর প্রভাব পড়ে? এখানেই গল্পে একটা জবরদস্ত মোড় আছে। তাই নাকি? শাস্ত্রমতে সব পুষ্কর দোষের ফল একরকম নয় বা সবসময় খারাপও নয়। এর বিচার করার জন্য একটা অদ্ভুত পদ্ধতি আছে। দাঁড়ান, কি বললেন? পুষ্কর দোষকে তো সবচেয়ে অশুভ বলা হচ্ছিল, আর এখন বলছেন তার ফল বিচার করার জন্য আলাদা অঙ্ক কষতে হবে? হ্যাঁ, ঠিক তাই। পদ্ধতিটা হলো বারের যে মান মানে 1, তার সাথে 35 যোগ করতে হবে। বারের মানের সাথে 35 যোগ। আচ্ছা। যোগফলকে 3 দিয়ে ভাগ করতে হবে। এবার দেখতে হবে ভাগশেষ কত থাকছে। ভাগশেষ? হ্যাঁ। যদি ভাগশেষ 1 থাকে তাহলে বিশ্বাস করা হয় যে মৃত ব্যক্তি স্বর্গবাসী হন। স্বর্গবাসী। যদি ভাগশেষ 2 থাকে তাহলে তিনি পাতালবাসী হন। আর যদি ভাগশেষ 0 বা 3 থাকে তাহলে তিনি মর্তবাসী হন, অর্থাৎ পৃথিবীতেই আবার ফিরে আসেন। কি আশ্চর্য! উৎসগুলোতে পরিষ্কার বলা আছে পুষ্কর দোষ হলেই আতঙ্কিত হওয়ার কারণ নেই, কারণ এর ফল সম্পূর্ণ অন্যরকম হতে পারে। এটা তো পুরো ধারণাকেই পাল্টে দিচ্ছে। তাহলে তো দোষ শব্দটা এখানে বেশ বিভ্রান্তকর। সবচেয়ে বড় দোষের ফল যদি স্বর্গবাসী হওয়া হতে পারে, তাহলে তো এটা এক অর্থে আশীর্বাদও হতে পারে। ঠিক এই কারণেই এই বিশ্বাস ব্যবস্থাটা এত জটিল আর আকর্ষণীয়। আচ্ছা, যদি এই ধরনের কোনো দোষ কারোর মৃত্যুতে পাওয়া যায়, তাহলে তা থেকে মুক্তির কোনো উপায়ের কথা কি বলা আছে? মানে নিশ্চয়ই কোনো প্রতিকারের ব্যবস্থা আছে। অবশ্যই। শাস্ত্রে এইসব দোষের প্রভাব কমানোর বা কাটানোর রাস্তা বলা আছে। কি রকম? যেমন বিষ্ণু, শিব বা দুর্গার পূজা করা, চণ্ডীপাঠ করা ইত্যাদি। এছাড়াও মধুসূদন মন্ত্র জপ এবং বাড়িতে শান্তি সোস্তয়ন অর্থাৎ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মন্ত্রপাঠ আর হোমযজ্ঞ বা বৈদিক অগ্নিপূজার আয়োজন করার কথাও বলা হয়েছে। এগুলো হলো প্রথাগত প্রতিকার। হ্যাঁ, কিন্তু এই সব কিছুর পরেও উৎসগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলা আছে, তাই না? হ্যাঁ, এবং সেটাই হয়তো এই পুরো আলোচনার সারমর্ম। সমস্ত উৎসের শেষে একটি কথা খুব জোর দিয়ে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সৎভাবে জীবনযাপন করেন তাহলে কোনো মৃত্যুদোষী তাকে বা তার পরিবারকে স্পর্শ করতে পারে না। বাহ! এটাই হলো চূড়ান্ত প্রতিকার। এটা তো দারুণ এক ব্যাপার। একদিকে এত জটিল গণনা, গ্রহ নক্ষত্রের হিসেব, পূজা আর্চা, আর অন্যদিকে খুব সহজ একটা কথা, সৎভাবে জীবনযাপন করলেই সব দোষ কেটে যায়।
দুটো ধারণা তো বেশ বিপরীতমুখী মনে হচ্ছে। এটাই এই ব্যবস্থার সবচেয়ে আকর্ষণীয় দিক। এটি একদিকে যেমন প্রথাগত আচার অনুষ্ঠানের কথা বলছে, তেমনি অন্যদিকে কর্মফল বা ব্যক্তিগত নৈতিকতাকে সর্বোচ্চ স্থান দিচ্ছে। ঠিক। হয়তো বার্তাটা এমন যে বাহ্যিক আচার অনুষ্ঠান একটা উপায় হতে পারে, কিন্তু আসল সুরক্ষা আসে ভেতর থেকে, নিজের কর্মের মাধ্যমে। নিয়তি আর স্বাধীন ইচ্ছা দুটোই একসাথে। একদম। আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে সময়ের কিছু সহজ একক, দিন, তিথি আর নক্ষত্র, আর তাদের কিছু সাধারণ সংখ্যাভিত্তিক মান থেকে শুরু করে একটি জটিল বিশ্বাস ব্যবস্থা তৈরি হয়েছে। এর মধ্যে শুধু জ্যোতিষ নেই, সমাজ আছে, দর্শন আছে, আর সবশেষে একটা নৈতিক বার্তাও রয়েছে। ঠিক। আর এই পুরো আলোচনাটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। কি প্রশ্ন? যদি সৎ জীবনযাপনই এই সমস্ত জ্যোতিষশাস্ত্রীয় ত্রুটি থেকে মুক্তির চূড়ান্ত উপায় হয়, তবে এই বিশ্বাস ব্যবস্থায় ভাগ্য, যা নক্ষত্রে লেখা আছে বলে মনে করা হয়, এবং স্বাধীন ইচ্ছা, যা মানুষের কর্মের মাধ্যমে প্রকাশ পায়, এই দুটির মধ্যে আসল সম্পর্কটা ঠিক কেমন? ভাগ্য কি চূড়ান্ত, নাকি কর্ম দিয়ে ভাগ্যকেও বদলে ফেলা যায়? এই ভাবনাটাই হয়তো শ্রোতাদের জন্য আজকের সবচেয়ে বড় প্রাপ্তি।